দর্শক, চাকরির বয়স ৩৫-এর দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগের এই চত্বর। দেখতে দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড়ে তীব্র যানজটের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ৭ সেপ্টেম্বর দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সূত্র জানায়, বাংলাদেশের সব পর্যায়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার আমাদেরকে ৩৫ বয়সসীমা ৩৫ করে দিবে বলে আশ্বাস দিয়েও দেয় নাই। বর্তমান সরকার যে আমাদের সরকার করেছে, আমরা সরকারের কাছে আশা হচ্ছে যে আমাদের বয়সসীমা যেন ৩৫-এর মধ্যে আনে, তাদের আমরা আমাদের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে আমরা চাকরি নিব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, বয়স কখনো সীমাবদ্ধ হতে পারে না। কি চান? আমরা চাচ্ছি ৩৫, আমাদের দাবি ৩৫, সবার দাবি ৩৫। আন্দোলনকারীদের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাকিল বলেন, দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল। সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। অবরোধের কারণে এই এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি। স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দেশ জুড়ে প্রায় সর্বস্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ তাদের নিজেদের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, দাবি নিয়ে পথে নেমেছেন। কয়েকটা দিন এরকম মনে হয়েছে যে বোধহয় দেশটা অচল হয়ে যাবে যারা আন্দোলন করছে তাদের কারণে, তাদের দাবিতে। কিন্তু আমি এই সরকারকে ধন্যবাদ দেই, অল্প দিনের মধ্যেই যেটা একটা বড় সংকট হতে পারত সেই সংকটকে তারা একভাবে সামাল দিয়েছে। দেশটা বদলে যাচ্ছে, বদলে গেছে আমি বলবো না, হ্যাঁ বদলে গেছে। স্বৈরতন্ত্র ছিল যেখানে কথা বলা যেত না, প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত না, চোখে চোখে তাকিয়ে প্রফুল্ল মুখে কথা বলা যেত না, তার পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলতে পারছি, এখন নিজেদের দাবি দেওয়া, অভাব, অভিযোগ সম্পর্কে বলতে পারছি। ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আনসাররা যখন আন্দোলন করে শেষ পর্যন্ত সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন উপদেষ্টা যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যৌক্তিক। আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি যাদের ব্যাপারে সরকার, এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে 10 বছর তাদের বেতন না দিলেও পারা যাবে, অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয়। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, কত যে যখন তখন একজনকে কান ধরে টেনে বের করে দেওয়া যায়, তার বিরুদ্ধে কোনো আইনি সাপোর্ট পর্যন্ত নাই, এটা অজস্র। বেতন পর্যন্ত দেবার কোনো সিস্টেম নাই। পৌর কর্মচারীদের বেতন সরাসরি কোনো সিভিল, কোনো লোকাল গভর্নমেন্ট দেয় না, সেটা দেয় লোকাল গভর্নমেন্টের কর্তা, তিনি আবার টাকা আটকে রাখেন, তারপরে যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন। এই পদ্ধতি চলেছে। পুরা ব্যবস্থাটা বদলাতে হবে। এই যে এত বড় লড়াই হলো, এই লড়াইকে যদি আমরা কেবল মনে করি যে এটা সরকার বদলের লড়াই, একটা সরকার যাবে, ভোট হবে, আর একটা সরকার আসবে এবং চলতে থাকবে, না,
আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুরু থেকে গড়ে তোলবার চেষ্টা করেছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি, কর্মসূচি পালন করেছি, তারা বলেছি আমরা কেবল সরকার বদলের আন্দোলন করছি না, আমরা দেশ বদলের আন্দোলন করছি, আমরা প্রশাসন বদলের আন্দোলন করছি, আমরা রাষ্ট্রটা বদলে দিতে চাই। এবং এই বদল মানুষের জন্ম থেকে মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্য যাতে গড়ে তোলা যায় তার লড়াই করছি। এবং এই কারণেই আমি বিশেষত প্রথমত শিক্ষার্থীদের ধন্যবাদ দিই, আজকে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দিই। রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করছিলাম, অনেক ত্যাগ তিতিক্ষাও ছিল, জেল খেটেছেন, আয়না ঘরে গেছেন, নিহত হয়েছেন, মারা গেছে অনেক, কিন্তু তারপরেও শেষ লড়াইটা তারা করতে পারেনি। শেষ লড়াইয়ের জন্য যৌবন দরকার, শেষ লড়াইয়ের জন্য তারুণ্য দরকার, শেষ লড়াইয়ের জন্য স্পর্ধা দরকার। আমাদের মতো যাদের বয়স 70 পার হয়ে গেছে তারা রাস্তায় 100 গজ চলবার পরে ভালো করে দৌড়াতেই পারবো না। পুলিশ যদি তাড়া দেয় তাহলে আমাদের নেতা কর্মী সবাই মিলে নেতাকে বাঁচাবে কেমনে সেই চেষ্টা করে। কিন্তু এইবার ওই যে চুকাদ্দার কবিতা একটা ছিল না, সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে সারখার এবং মাথানো আবার নয়। গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে। শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেদ ছাড়েননি। উনি সামরিক বাহিনী প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও গুলি, 20,000 লোক মেরে ফেলো, আমি ক্ষমতায় থাকতে চাই। ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ, বলে মেরে করবো কি, একটা মারলে আর একটা দাঁড়ায়, কতগুলো মারবো, এই মেরে কিছু হবে না। এই যে সাহস তারা দেখিয়েছেন, আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যে কোনো ভাবেই হোক না কেন একটা অভাব থেকে, অভিযোগ থেকে উঠে এসছে এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের মূল্য দেওয়া উচিত।